শঙ্কর চকিতে মেয়েটির মুখের দিকে তাকালো। তাকাতেই ভয়ে তার শরীর কম্পিত হতে লাগল। আস্তে আস্তে মেয়েটির মুখে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। সে হাসি ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো আকাশ বাতাসময়। মস্ত পৃথিবীর পরে ঝুপ করে যেন আধার নেমে এলো। এমন সময় পেছন থেকে কে যেন একটা লাঠি দিয়ে বাড়ি দিল শঙ্করের মাথায়, আর শঙ্কর অজ্ঞান হয়ে পড়ে গেল। বসন্ত এলেও শীতের মৃদু কুয়াশার চাদরে এখনো ভোরের চারপাশটা অনেকটা নিশ্চুপ। মাঝে মাঝে কোকিলের মিষ্টি আওয়াজ আসছিল। হঠাৎ একটা ফোন কলের শব্দে ঘুম ভাঙল শঙ্করের। শঙ্কর ফোন রিসিভ করল। ফোনের ওপার থেকে ভেসে আসলো একটি গম্ভীর কণ্ঠস্বর। কেমন আছিস শঙ্কর? তোর ভাই তপনের বিয়ে, তোকে কিন্তু আসতেই হবে। আমি অলরেডি ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দিয়েছি, হাতে পেয়ে আর দেরি করিস না, বুঝলি? শঙ্কর হ্যাঁ না কিছুই বলল না, ফোনটা রেখে দিল। তপন মানে শঙ্করের কাকাতো ভাই। শঙ্করের কাকাদের বাড়ি গ্রামে, শঙ্কর শহরে থাকে। কিছুদিন হলো শঙ্করের পড়াশোনা শেষ হয়েছে। এখন একটু চাকরি বাকরির চেষ্টা করছে। তবে পড়াশোনা এতটাও পছন্দ নয় যতটা সে তদন্ত করতে পছন্দ করে। বলতে গেলে একজন ছোটখাটো গোয়েন্দা। তবে প্রশাসনিকভাবে এখনো কোনো সফলতা পায়নি। শুধু নিজের ইচ্ছাতে বিভিন্ন জায়গায় গিয়ে নিজের আগ্রহ থেকেই তদন্ত করে। যাই হোক, প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে সকালে চা খেতে বের হলো শঙ্কর। প্রতিদিন হারুর দোকানে চা আর রুটি, তার সাথে গরম গরম সকালের খবর না পড়লে ওর আবার দিনের শুভ সূচনা হয় না। সেদিনও খবর পড়ছিল। হঠাৎ পত্রিকার এক কোণে একটা শিরোনামে চোখ আটকে গেল ওর। পুলিশ অফিসারের রহস্যময় মৃত্যু। গ্রামবাসীর দাবি ভূতের কারসাজি। কৌতূহলের সাথে পুরো কলামটা পড়ে যা বুঝল তা হলো, এক গ্রামে কিছুদিন যাবৎ কিছু লোক নিখোঁজ হচ্ছে। তাদের আর হদিশ পাওয়া যাচ্ছে না। তদন্তে নেমে পুলিশ অফিসারের রহস্যময় মৃত্যু ঘটে। এ ঘটনায় পৈশাচিকতার যোগসূত্র আবিষ্কার করেছে গ্রামবাসী। ঘটনাটা শঙ্করকে নাড়া দিল। সত্য উদ্ঘাটনের নেশায় অস্থির হয়ে উঠল তার মন। ভালো করে পড়ে দেখল এটা ওর কাকার বাড়ির পাশের গ্রাম। তাই সে তার ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য মনস্থির করে নিল। সবকিছু গুছিয়ে কিছুদিন আগেই বেরিয়ে পড়ল শঙ্কর। পাহাড়ের পাশ ঘেঁষে সরু রাস্তা আর চারপাশে সবুজের সমারোহ, সব মিলিয়ে ভালোই লাগলো শঙ্করের। পাশাপাশি তার রহস্য উদ্ঘাটনের নেশা তাকে আর স্থির রাখতে পারল না। আর সেখানে গিয়েই বেরিয়ে পড়ল গ্রামের সন্ধানে। খুঁজতে খুঁজতে গ্রামের সন্ধানও পেয়ে গেল। এবার সে নিজের মতো সব কথা শুনতে লাগলো গ্রামবাসীর কাছে। কিন্তু গ্রামবাসীর কথা শুনে সে বেশ অবাক হয়ে গেল। গ্রামবাসীর ধারণা রাতে জঙ্গলে কোনো অশরীরী আত্মা আসে, আর এই আত্মাগুলোই মাঝে মাঝে এখানকার মানুষগুলোকে হয়তো মেরে ফেলেছে বা উধাও করে দিচ্ছে। তখন শঙ্কর বলল, আপনারা কখনো কিছু দেখেছেন বা শুনেছেন? একজন বলল, আগে দিনের বেলাতে ও জঙ্গলের কাছে গেলে গা ছমছম করে, আর রাতে মাঝে মাঝে ভয়ঙ্কর সব আওয়াজ আসে জঙ্গল থেকে, তাই আমরা আর বের হই না রাতে। তাছাড়া এতগুলো মানুষ উধাও হলো, পুলিশ মরলো, এরপর আমরা আর কোন সাহসেও জঙ্গলের কাছে যাই বলুন? আমাদেরও তো প্রাণের ভয় আছে। আচ্ছা, তো এটা কবে থেকে ঘটছে? আরেকজন উত্তর দিল, তা প্রায় মাস 3 হবে। কিন্তু আপনি কে? আমাদের এত প্রশ্ন করছেন যে বড়? উত্তরে শঙ্কর বলল, আমি শঙ্কর, একজন শখের গোয়েন্দা। এখানে পাশের গ্রামে আমার কাকাতো ভাইয়ের বিয়েতে এসেছি। আচ্ছা, আমি আজ তবে আসি। তখন অন্য একজন একটু যেন ভীত কণ্ঠেই হঠাৎ করে বলে উঠল, আজ অমাবস্যার রাত, আজও কিছু একটা ঘটতে পারে, জানি না কি হয়। কেন?
অমাবস্যায় কি সমস্যা? অমাবস্যা পূর্ণিমায় তো এই তেনারা এই শক্তিশালী হন। তেনারা? এই তেনারা কারা? রাম 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 রাম। তেনাদের নাম কি দিন দুপুরে উচ্চারণ করতে আছে? আচ্ছা ঠিক আছে তাহলে। এই বলে চলে গেল শঙ্কর, কিন্তু মনের মধ্যে অসংখ্য প্রশ্ন বাসা বাঁধছিল শঙ্করের। রাতে ভালো ঘুম হলো না তার। গ্রামের ওই লোকটির কথা বারবার মাথায় আসতে লাগলো। সত্যি কি অমাবস্যায় কিছু অঘটন ঘটে, নাকি এটা কাকতালীয়? পরের দিন সকালে জানতে পারল আরেকজন মানুষ মারা গিয়েছে। শঙ্কর স্থির থাকতে পারল না। সে পৌঁছে গেল ঘটনাস্থলে। জায়গাটা ছিল পাহাড়ের কোল ঘেঁষা বন জঙ্গলের পাশে। এই ছোট্ট গ্রামটি সুন্দর হলেও ভয়ঙ্করও বটে দেখতে। শঙ্কর লাশটাকে দেখল দূর থেকে, কিন্তু কিছু অনুধাবন করতে না পেরে হাবিলদারকে ডেকে জিজ্ঞেস করল, আপনাদের থানার বড়বাবু কোথায়? উনি আসলেন না? এখানে এমন একটা জটিল সমস্যার সৃষ্টি হয়েছে, মানুষের আতঙ্কে দিন কাটছে, এর তো একটা সমাধান করতে হবে। তখন হাবিলদার বলল, বাবা, কি সমাধান করব? পিশাচের সাথে কি মানুষের লড়াই হয়? পিশাচ মানে? তুমি লাশটাকে খেয়াল করেছ? ওর সারা শরীরে কোনো ক্ষত নেই, শুধু গলার কাছে দুটো ছিদ্র, আর গায়ে যেন রক্ত নেই কোনো। এ কি কোনো মানুষের কাজ হতে পারে? আগের মৃত্যুটাও এমনই হয়েছে। হাবিলদার আরো বলল, আমাদের থানার দারোগা থেকেই প্রথম দুর্গতির সূচনা। মাস দেড়েক আগে এখানকার দারোগা বাবু এক মাদক ব্যবসায়ীকে ধরার জন্য রাতের বেলায় এই জঙ্গলে ঢুকে। তারপর সে আর ফেরে না। এরপর 15 দিনের মাথায় তার মৃতদেহটি পাওয়া যায়, কিন্তু তার মৃতদেহটিতে একটি অদ্ভুত কামড়ের চিহ্ন ছিল। সেটা মানুষ হবে না, হয়তো কোনো পিশাচের হবে। আবার তারও শরীরে কোনো রক্ত ছিল না। কি বিভৎস এ মৃত্যু! সব ঘটনা শুনে স্তম্ভিত শঙ্কর কিছুক্ষণ কি যেন ভাবল। তারপর হাবিলদারকে প্রশ্ন করল, নতুন দারোগাবাবু আসবেন কবে? উত্তরে হাবিলদার বলল, শুনেছি নতুন দারোগা বাবু কালই আসবেন, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। এখানে নতুন মনে হচ্ছে, অথচ এত কিছু জিজ্ঞাসা করছো। চশমাটা একটু নাকের ডগায় এনে বললেন, কি গোয়েন্দা নাকি? শঙ্কর উত্তর দিল, আমি শঙ্কর ব্যানার্জি। আমাকে শখের গোয়েন্দাও বলতে পারেন। কিছুদিন হলো পড়াশোনা শেষ করেছি, এখন কাকাতো ভাইয়ের বিয়েতে এসেছি এখানে। হাবিলদার হো হো করে হেসে বললেন, ও আচ্ছা, শখের গোয়েন্দা। তা বেশ বেশ, তুমি তাহলে কাল একবার পুলিশ স্টেশনে এসো। নতুন দারোগা বাবুর সাথে আলাপ পরিচয় করিয়ে দেব। আমার মতো তিনিও হয়তো তোমাকে পছন্দ করবেন, কি বলো? কথাটা শঙ্করের বেশ ভালোই লাগলো। সে ঘাড় নেড়ে সম্মতি জানালো। হঠাৎ শঙ্করের খেয়াল হলো দূরে একটা রুদ্রাক্ষের ফল পড়ে আছে। সে ফলটির কাছে গিয়ে ওটাকে তুলে নিল, কিন্তু এটা সে বুঝতে পারছিল না হঠাৎ করে এখানে একটা রুদ্রাক্ষের ফল কোথা থেকে এলো। তাছাড়াও এখানে কোথাও কোনো রুদ্রাক্ষের গাছ নেই, আর কারো গলায় রুদ্রাক্ষের মালা ছিল না। যাই হোক, রুদ্রাক্ষের ফলটি নিয়ে সে যখন বেরিয়ে যাচ্ছিল তখন সে একটা ছড়া শুনতে পেল। একটা মেয়ে ছড়াটি বলতে বলতে গ্রামের দিকে চলে যেতে লাগলো। ছড়াটির সুর একটু অদ্ভুত লাগলো তার কাছে। চাঁদের বুকে কোথাও উঁচু, 28 দশার 1 দশাতে আসবে বই নতুন সাজে, ভাসবে সবাই রূপের মোহে। তাই অতি কৌতূহলের সাথে সে মেয়েটিকে অনুসরণ করে গ্রামের ভিতর গেল। পিছন থেকে ডাকলো শঙ্কর, এই যে, এই শোনো। ছড়াটি বন্ধ করে মেয়েটি নীরবে ঘুরে তাকালো।
মেয়েটি দেখতে অদ্ভুত সুন্দর। এক ঝলকে শঙ্করের চোখ ধাঁধিয়ে গেল। তবে সে একটু অবাক হলো এই ভেবে যে এই বয়সের একটা মেয়ে ছড়া ওড়াচ্ছে। যাই হোক, সে একটু সম্বিত ফিরে পেয়ে দ্বিধাগ্রস্ত কণ্ঠেই জিজ্ঞেস করলো, তুমি ছড়াটি কোথা থেকে শিখেছো? মেয়েটি একটু লাজুক হেসে বলল, তা আপনি জেনে কি করবেন? আহা, বলোই না। মনে করো আমি তোমার বন্ধু। বন্ধু? বলে মেয়েটি ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি খেলে গেল। তারপর বলল, তবে তো বলাই যায়, আমি তো ছড়াটি একটি ছোট চিরকুটে পেয়েছিলাম অনেক দিন আগে, তাই পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। কিন্তু এটা তুমি কোথায় পেয়েছিলে? একদিন আমার সাথীদের সাথে লুকোচুরি খেলতে খেলতে জঙ্গলের ভিতর অনেক দূরে চলে গিয়েছিলাম। সেখানে একটা ভাঙা বাড়ি দেখতে পাই। তারপর ভয় পেয়ে ওরা সবাই পালিয়ে আসে, কিন্তু আমিও তো ভীতু নই। আমি ভিতরে ঢুকি ও বাড়ি, কিন্তু ওখানে তেমন কিছু দেখতে পাই না। ভিতরের দিকটা অনেকটা ভয়ঙ্কর আর অন্ধকার ছিল। তাই যখন বেরিয়ে আসব তখন একটা ছবি দেখতে পাই। ছবিটা দেখে আমারও খুব ভয় করতে লাগে। একটা ভয়ঙ্কর পিশাচের ছবি, আর তার সামনে একটা কিছু পড়েছিল। আমি যখন দৌড়ে বের হয়ে আসতে যাই তখন একটা মরার খুলিতে বেঁধে পড়ে যায়, আর এই চিরকুটটা পাই। একটু থেমে মেয়েটি বলল, কি হলো, চুপ হয়ে গেলে যে? শঙ্কর এতক্ষণ মেয়েটির কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিল, আর নিজের মনে কিসের যেন হিসেব কষে চলেছিল। এবার বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কাছে কি চিঠিটা আছে? হ্যাঁ, তুমি নেবে? দাঁড়াও, আমি নিয়ে আসি। বলে এক ছুটে কোথায় যেন চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে চিরকুটটা শঙ্করের হাতে দিল। শঙ্কর চিরকুটটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখল সেটাতে গোটা গোটা অক্ষরে ছড়াটা লেখা আছে। সাথে চিরকুটটাতে লাল সিঁদুরের মতো কিছু একটা লেগে আছে। শঙ্কর বলল, বড্ড উপকার করলে, ধন্যবাদ তোমাকে। তোমাকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু এতক্ষণে তোমার নামটাই তো জানা হয়নি। কি নাম তোমার, আর কি করো তুমি? মেয়েটি একটু হেসে বলল, কি গো ভিনদেশী, আমার নাম জেনে তোমার কি কাজ? এই বলে আবার হাসতে হাসতে চলে গেল। শঙ্কর চেঁচিয়ে বলল, আরে এই নামটা তো বলে যাও। কিন্তু কে শোনে কার কথা? মেয়েটি লোকালয়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল। শঙ্করও চলে আসলো। পরদিন পুলিশ স্টেশনে পৌঁছে দেখা করল নতুন দারোগাবাবু আনন্দ মিস্ত্রির সঙ্গে। তাদের মধ্যে কুশল বিনিময় শেষে জঙ্গলের কেসটা নিয়ে টুকটাক কথা হওয়ার পর আনন্দবাবু বললেন, শুনেছি তুমি নাকি শখের গোয়েন্দা, প্রথম থেকেই খুব উৎসাহ নিয়ে কাজ করছো। তোমার সাহসের কিন্তু তারিফ করতেই হবে। এসব ভয়ঙ্কর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে চলে এসেছো। কি বলো? হ্যাঁ বলে একটু সরস হাসি হাসলেন। তারপর গোফে হাত বুলাতে বুলাতে বললেন, তবে যাই বলো, তোমাকে কিন্তু আমার খুব পছন্দই হয়েছে। তুমি কেসটাতে আমার সাথে থেকো। আনন্দবাবুকে দেখে শঙ্করেরও পছন্দ হলো। তার চেহারায় একটা ব্যাপার আছে। সুঠাম দেহ আর জাদ্রেল গোপ দেখে বোঝাই যাচ্ছে তিনি আসলে একজন শিকারী। শঙ্কর উৎসাহী হয়ে বলল, নিশ্চয়ই, আপনি যখন ডাকবেন তখনই আমাকে পাবেন। তার পর মুহূর্তেই একটু দ্বিধান্বিত স্বরে বলল, দারোগাবাবু, আপনার এই ঘটনায় একটুও ভয় করছে না? আপনার আগের পুলিশ অফিসার মারা গেল এমন নির্মমভাবে। তখন আনন্দবাবু শুধু হাসলেন, বললেন, কি বলো তো শঙ্কর, আমাকে তুমি এখনই চিনতে পারবে না, তবে সময় হলে জানতে পারবে। শঙ্কর হঠাৎ খেয়াল করল আনন্দবাবুর গলায় রুদ্রাক্ষের মালা। আর তখনই তার মনে পড়ল কাল সে ঘটনাস্থলে একটা রুদ্রাক্ষ পেয়েছিল। রুদ্রাক্ষটা সে দারোগাবাবুকে দেখালো আর সবিস্তারে খুলে বলল সব। দারোগাবাবু বললেন, খুব ভালো করেছো এটা এনে। এটাই হতে পারে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা কারা ব্যবহার করে জানো? শঙ্কর ঘাড় নাড়ল।
না। এটা শুধুমাত্র কোনো তান্ত্রিক বা যোগীরাই ব্যবহার করে, সাধারণ মানুষের সাথে এর কোনো সংযোগ নেই। একটু ভেবে আবার বললেন, আচ্ছা, তোমার কি মনে হয় মৃত্যুগুলো কি কোনো খুন নাকি কোনো পিশাচের কাণ্ড? আমার সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কি ওই এলাকা সম্পর্কে ভালো জানো? না, তেমন জানি না। তবে যতটুকু শুনেছি এই পাহাড়ি অঞ্চলটাও অতটা ভালো নয়। ওকে। শঙ্কর বেরিয়ে এলো। যেতে যেতে তার সেই ছড়াটার কথা মনে পড়ল। হঠাৎ তার মাথায় একটা কথা ধরা পড়ল। 28 দিনের এক দশা, আর এই একদিন ছিল গত অমাবস্যা, আর সেদিনই একজন মারা গেল। সে আবার ফিরে গেল সেই হাবিলদারের কাছে, গিয়ে বলল, আচ্ছা, আগের দারোগা বাবু কি অমাবস্যার দিন মারা গিয়েছিল? হাবিলদার বলল, তা তো ঠিক জানি নে, তবে অমাবস্যার পর দিন তার লাশ পাওয়া যায়। হয়তো অমাবস্যার দিন মারা গিয়েছিল। আচ্ছা, তাহলে আর চলি। বলে শঙ্কর যাওয়ার জন্য পা বাড়ালো। তখন তার চোখ পড়ল হাবিলদারের নেম প্লেটের উপর। শঙ্কর বলেই ফেলল, আপনার নামটা তো বড় অদ্ভুত মশাই, কপাল ভৈরব। বলেই সে বেরিয়ে এলো। এবার সে ওই ছড়াটাকে নিয়েই ভাবতে লাগলো। উঁচু স্থান বলতে কোন জায়গাকে বোঝাতে চেয়েছে? তার মানে ওই জায়গাটিতে যেতে হবে তাকে। পরদিন সকালের কথা, শঙ্কর পাহাড়ের সেই জঙ্গলে একা প্রবেশ করল। ঘুরতে ঘুরতে দেখতে পেল একটা ছোট ভাঙা ঘর। এগিয়ে গেল সেদিকে। চারপাশ নিশ্চুপ, পায়ে পায়ে শুকনো পাতার মর্মর শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। পাহাড়ের উঁচু উঁচু গাছের ছায়া জায়গাটাকে ভয়ঙ্কর করে তুলেছে। ভাঙাচোরা ঘরটির সামনে গিয়ে সে অবাক হয়ে দেখল সেই পিশাচের ছবি। ছবিটি দেখে তারও মনে ভয়ের উৎপত্তি হলো, কিন্তু সে নিজেকে শক্ত করে সাহস নিয়ে আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকল। আর ছবিটির কাছে যেতে কতগুলো বাদুড় উড়ে গেল। কার একটা বিভৎস চিৎকারে শঙ্করের কান তালা লেগে যাওয়ার উপক্রম হলো। দোকানে হাত চাপা দিয়ে সে পড়ে গেল মাটিতে, আর ওর হাতটা গিয়ে পড়ল একটা লোহা নির্মিত চাকার উপর। সঙ্গে সঙ্গে একটা লোহার ঝংকার শুনতে পেল সে। সে অবাক চোখে তাকিয়ে দেখল তার সামনে দিয়ে একটা প্লেট সরে গেল। খুলে গেল একটা গোপন সুড়ঙ্গের দ্বার। ঘটনার আকস্মিকতা কাটিয়ে সে আস্তে আস্তে সিঁড়িটা বেয়ে নিচের দিকে গেল, কিন্তু আবছায়া অন্ধকারে তেমন কিছু দেখতে পাচ্ছিল না। তাই সে তার ফোনে টর্চটা জ্বালল, আর যা দেখল তা অবাক করে দিল তাকে। ভেতরে একটা অগ্নিবেদী, যেখানে অনেক ভস্য পড়ে আছে। তার চারপাশে অসংখ্য মাথার খুলি, আর খুলির উপর লাল বিভূতি। খানিক ভীত সন্ত্রস্ত হয়ে ফিরতে যাবে সে, অমনি এক ভয়ঙ্কর গর্জন দিতে দিতে একটা বিভৎস চেহারার মূর্তি এসে হাজির হলো তার সামনে। ঘটনার আকস্মিকতায় স্নায়ু দুর্বল হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল শঙ্কর। যখন তার জ্ঞান ফিরল, তখন সে দেখল সে ওই গুহার ভিতরেই পড়ে আছে, কিন্তু তার হাতে আরেকটি চিরকুট। সেখানে লেখা, ধোয়া খেলার সব আধারে হারাবি তুই সব, নতুন রূপে বাঁচতে চাইলে ঘরে ফিরে যা। চিঠিটা পড়ে তার বুঝতে বাকি রইল না যে এর পেছনে অনেক বড় কোনো ষড়যন্ত্র চলছে। তাই মুহূর্ত কালো অপেক্ষা না করে বাড়িতে ফিরে এলো সে। বাড়িতে ফিরে পরনের জামা কাপড় বদলানোর সময় খেয়াল করলো জামার পেছনে সাদা কি লেগে রয়েছে। সে গন্ধ নিয়ে বুঝতে চেষ্টা করলো সেটা কি। তার সন্দেহ হলো মনে যে এটা নিশ্চয়ই কোনো মাদক দ্রব্য। পরদিন সকালে জামাটা নিয়ে দারোগাবাবুর কাছে গেল। দারোগাবাবু ভালো করে পরীক্ষা করে দেখল এটা আর কিছুই নয়, একটা নেশাদ্রব্য, কোকেন।
সঙ্গে সঙ্গে আনন্দবাবু বললেন, তুমি কোথায় ছিলে আর তোমার শরীরে এসব আসলো কি করে? শঙ্কর সব কথা খুলে বলল দারোগাবাবুকে। হঠাৎ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেল তারা। মনে হলো কেউ একজন তাদের কথা লুকিয়ে শুনছিল। ওদের বুঝতে বাকি রইল না যে ওখানে হয়তো কোনো চোরাকারবারি হয়, কিন্তু সেখানে এই অগ্নিবেদী, ভস্য, মাথার খুলি, এই রহস্যগুলোর সমাধান করা জরুরি। তবেই হয়তো মৃত্যুগুলোর রহস্য উদ্ঘাটন হবে। শঙ্কর বলল, আনন্দবাবু, এখানে সর্ষের মধ্যে ভূত আছে, আমাদের খুব সাবধানে এগোতে হবে। সে ওই চিঠি দুটো দারোগাবাবুকে দেখালো। দারোগাবাবু কিছুক্ষণ নীরবে কিছু একটা বোঝার চেষ্টা করলেন, তারপর বললেন, আজ রাতেই আমাদের একবার ওই পোড়ো বাড়িতে যেতে হবে। তুমি যাবে তো আমার সাথে? অতি উৎফুল্ল হয়ে শঙ্কর বলল, নিশ্চয়ই। ওকে, তাহলে রাতে দেখা হচ্ছে। রাত তখন 10টা বাজে। আনন্দবাবু খাওয়া দাওয়া শেষ করে এবার শঙ্করকে ফোন করল। ওরা দুজন এসে উপস্থিত হলো গ্রামের কাছে। তাদের সাথে আর কেউ ছিল না। রাত যখন নিঝুম, চারদিক চুপচাপ, তখন আস্তে আস্তে দুজনে জঙ্গলের ভেতরে প্রবেশ করল। আশেপাশে কিছু ঝিঝি পোকার ডাক আর শিয়ালের ডাক ছাড়া পুরো পৃথিবী ঘুমন্ত। টর্চের আলোতে পোড়ো বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। দূরে অন্ধকারে কয়েকটা ছায়ামূর্তি দেখতে পেল তারা। তারাও মিশে গেল অন্ধকারে। দেখল পোড়ো বাড়ির দিকে কয়েকজন লোক মাথায় কিছু নিয়ে যাচ্ছে। এরপর তারা মিলিয়ে গেল অন্ধকারে। আনন্দবাবু সন্তর্পণে বললেন, শঙ্কর, কিছু দেখতে পেলে? হ্যাঁ, কিন্তু গেল কোথায় ওরা? সেটা জানতে হলে আমাদের ওই বাড়িতেই প্রবেশ করতে হবে। তুমি প্রস্তুত তো? ইয়েস। ওকে, লেটস গো। তারা সন্তর্পণে ভেতরে প্রবেশ করল, কিন্তু দুটো জলজ্যান্ত মানুষ এর ভেতরে এসে কোথায় গেল এর হিসাব তারা মেলাতে পারল না। এবার আনন্দবাবু টর্চ দিয়ে ভালো করে অগ্নিবেদী দেখতে লাগলো আর তার চারপাশটা ভালো করে দেখল। এরপর সে যা দেখল তা ভয় পাওয়ার মতো। বেদির চারপাশে রক্তের দাগ শুকিয়ে আছে। ভালো করে সবটা নিরীক্ষণ করে তিনি বললেন, আজ চলো শঙ্কর, আমাদের এখানে বেশিক্ষণ থাকা চলবে না। কিন্তু ইশারায় শঙ্করকে চুপ করতে বললেন তিনি। তারপর বের হতে গিয়ে চোখে পড়ল একটা শাড়ি। এত রাতে এই নির্জন জঙ্গলে শাড়ি, বিষয়টা শঙ্করকে ভাবালো। কিন্তু তবুও শঙ্কর আনন্দবাবুর পিছন পিছন বেরিয়ে আসলো। কিছু দূর এসে আনন্দবাবু থামলেন। তখন শঙ্কর জিজ্ঞেস করল, আপনি বেরিয়ে আসলেন কেন? আর ওরা দুজন কোথায় গেল না খুঁজে চলে আসলেন? ও তুমি বুঝবে না গোয়েন্দাবাবু, একটু মাথা ঠান্ডা করে দেখতে থাকো। বসে পড়ো এখানে। তারা একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর একটা মন্ত্রের শব্দ ভেসে আসতে লাগলো পুরো ঘরটির ভেতর থেকে। শঙ্কর নিজেকে দমিয়ে রাখতে পারছিল না, কিন্তু আনন্দবাবু ওকে বের হতে বারণ করল। এবার যা দেখল তা শঙ্কর নিজেই বিশ্বাস করতে পারছিল না। একটা অদ্ভুত সুন্দর রমণী কোথা থেকে আসলো আর আস্তে আস্তে বাড়িটির দিকে পৌঁছল। আনন্দবাবু বলল, তুমি কি দেখছো শঙ্কর? শঙ্কর বলল, একটি সুন্দরী রমণী? হ্যাঁ, তবে কোনো সুন্দরী রমণী নয়। শঙ্কর যেন একটু ধাক্কা খেল তার মনোজগতে। জিজ্ঞেস করল, তাহলে? এটা একটা মায়াবী পিশাচিনী। একটু ভীত হয়েই বলল সে। আপনি কি করে বুঝলেন? আনন্দবাবু এবার একটু গম্ভীর গলায় বললেন, তোমাকে বলেছিলাম না আমাকে আস্তে আস্তে জানবে? আজ বলি, আমি একজন তান্ত্রিক, তবে আজ ওকে ধরব না, কারণ ও হয়তো অন্য কারো কথায় চলে। এর পেছনে অন্য কোনো তান্ত্রিক অবশ্যই আছে। সে অবশ্যই খুব শক্তিশালী হবে। আমাকে খুব সাবধানে এগোতে হবে। ওরা আবার অন্ধকারে সেই ছায়ামূর্তি দুটি দেখল। দুটো লোক পুরো বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু তাদের সাথে এবার তেমন কিছুই ছিল না। তারা ওদেরকে ফলো করতে লাগলো। দেখলো ওরা পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তা আছে সেখানে থেকে গাড়িতে উঠে গেল।
পরদিন সকালে আনন্দবাবু কনস্টেবল সহ পুরো বাড়িটি সার্চ করল। সেখানে তারা অনেক মাদকদ্রব্য ছাড়া আর তেমন কিছুই পেল না। যখন বেরিয়ে আসছিল তখন তারা গত রাতের একটি শাড়ি দেখেছিল, সেটার কথা মনে পড়ল। এবার সে ওখানে গেল। সেখানে গিয়ে দেখল শাড়িটি নেই, বদলে আরেকটি চিরকুট। তাতে একটা ছড়া লেখা আছে। লেখাটি ছিল, দাঁতের উপর দাঁত, তার উপরে রাখতে হাত, আসবে পিশাচ, খুলবে প্রাসাদ। এরপর অনেক দিন কেটে গেল। শঙ্কর তার কাকাতো ভাইয়ের বিয়ে শেষ করে আবার শহরে গেল। হঠাৎ একদিন আনন্দবাবুর ফোন এলো শঙ্করের কাছে। বললেন, শঙ্কর, কি খবর? তুমি কোথায় চলে গেলে হঠাৎ করে? আসল খুনিতে তো এখনো ধরা গেল না। তুমি শীঘ্রই চলে এসো। আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, সময় মতো ফিরে আসবো। আনন্দবাবুর আহ্বানে শঙ্কর আবার গ্রামে চলে আসলো। এসে গ্রামের লোকদের কাছ থেকে জানতে পারল এখন সবকিছু শান্ত। দিনে রাতে পুলিশ পাহারায় থাকে। একটা অমাবস্যাও কেটে গেল ঝামেলাহীনভাবে। হঠাৎ তার সাথে সেই মেয়েটির দেখা। মেয়েটিকে দেখে শঙ্কর বলল, আরে, কেমন আছো তুমি? আমাকে চিনতে পারছো? হ্যাঁ, চিনবো না কেন? তুমি তো শখের গোয়েন্দা। তা কি কি খুঁজে পেলে শুনি? আর আমাকে কতটা পড়তে পারলে? এই বলে একটু হেসে চলে গেল মেয়েটি। শঙ্কর একটু থমকে গেল। ভাবল, আমার পরিচয় তো মেয়েটিকে দিইনি, তাহলে মেয়েটি জানলো কিভাবে আমি শখের গোয়েন্দা? সে যাই হোক, মেয়েটিকে শঙ্করের ভালো লেগে গেল। এবার থেকে প্রতিদিনই তাদের দেখা হতো, কথা হতো। তাদের মধ্যে একটা প্রণয়ের সম্পর্ক তৈরি হয়ে গেল। দেখতে দেখতে আবার এক অমাবস্যা আসার সময় হয়ে গেছে। সেদিন ছিল চতুর্দশী। বিকেলে শেষ সূর্য তখন ঘন জঙ্গলের চূড়ায় চিকচিক করছে। পাখিরা নিড়ে ফিরছে। শঙ্কর জঙ্গলের কোলে বসে মেয়েটির সাথে গল্প করছিল, কিন্তু মেয়েটিকে হঠাৎ শঙ্করের কেমন জানি লাগছিল। সে খেয়াল করলো মেয়েটির গায়ের চামড়া খসখসে লাগছে। মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমার কিছু হয়েছে? তোমার শরীর এমন লাগছে কেন? তখন মেয়েটির কণ্ঠস্বর শুনে শঙ্কর একেবারে অবাক হয়ে গেল, একটু ভয়ও পেয়ে গেল। মেয়েটি একটা ভাঙা খসখসে গলায় বলল, আমার তেমন কিছু হয়নি, একটু দুর্বল লাগছে। শঙ্কর চকিতে মেয়েটির মুখের দিকে তাকালো। তাকাতেই ভয়ে তার শরীর কম্পিত হতে লাগলো। আস্তে আস্তে মেয়েটির মুখে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। সে হাসি ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো আকাশ বাতাসময়। মস্ত পৃথিবীর পরে ঝুপ করে যেন আধার নেমে এলো। এমন সময় পেছন থেকে কে যেন একটা লাঠি দিয়ে বাড়ি দিল শঙ্করের মাথায়, আর শঙ্কর অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন সে দেখতে পেল শঙ্কর সেই পোড়ো বাড়িটার ভেতরে। সেই অন্ধকার ঘরটির মধ্যে সে একা। তবে এবার শঙ্করকে বেঁধে রেখেছিল কেউ, যাতে সে পালিয়ে যেতে না পারে। হঠাৎ একটা পায়ের শব্দ পেল সে। একটা মৃদু আলো হাতে কে যেন ঘরটির ভেতরে প্রবেশ করল। তার পরনে কালো ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা, আর হাতে একটা কিসের লাঠি। মুখটা ভালো করে দেখতে পাচ্ছিল না শঙ্কর। লোকটা অস্পষ্ট স্বরে কি একটা বলল, আর সাথে সাথে চারদিকটা মশালের আলোয় আলোকিত হয়ে গেল। মশালের আলোয় যে মুখটা শঙ্কর দেখল তাতে সে পুরোপুরি অবাক হয়ে গেল, কেমন যেন বাকরুদ্ধ হয়ে গেল। দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সেই হাবিলদার। শঙ্কর বিরক্তির সাথে বলল, আপনি আপনি কি তাহলে এই সব কিছুর পিছনে? হাবিলদার একটা অট্ট হাসি দিয়ে রাগান্বিত স্বরে বলল, হ্যাঁ,
আমি এসব কিছুর পিছনে। আমি অনেক বছর ধরে আমার এই সাম্রাজ্যের নির্বিঘ্ন রাজত্ব করছিলাম, কিন্তু তোদের জন্য তার হয়ে উঠল না। তাই আজ তোকে মরতে হবে। শঙ্কর বলল, আপনার সাম্রাজ্য মানে? আবার হাসলেন হাবিলদার। তারপর বলতে লাগলেন, হ্যাঁ, আমার সাম্রাজ্য। আমি অনেক বছর ধরে এখানে মাদকের ব্যবসা করছি, আর এই মাদকের ব্যবসা করে আমি বিশাল সম্পদের মালিক হয়েছি। আসলে আমি একজন অঘরী। অনেক দিন ধরে তন্ত্র সাধনা করে আমি সিদ্ধি লাভ করি এবং একজন পিশাচিকে বশ করি। আর এই পিশাচির মাধ্যমেই আমি আমার চোরা কারবারি চালিয়ে যাচ্ছিলাম নির্বিঘ্নে। যে আমার পথে বাধার সৃষ্টি করেছে তাদের প্রত্যেকের জীবন দিয়ে তার মূল্য চোকাতে হয়েছে। তোকেও তোর জীবন দিয়েই এর মূল্য চোকাতে হবে। আবার অট্টহাসিতে বাতাস ভারী হয়ে এলো। শঙ্কর কাপা গলায় জিজ্ঞেস করল, কিন্তু 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 আপনি কিভাবে বশ করলেন এই পিশাচিকে? হাবিলদার বলল, মন্ত্র দ্বারা বশ করেছি। ওকে শুধু প্রতি অমাবস্যায় একটা করে মানুষ দিলে হয়ে যায়, আর ওই মানুষটা রক্ত খেয়ে আবার নিজের পূর্ণ যৌবনে ফিরে যায়। তার মানে ওই মেয়েটি কি তাহলে সেই পিশাচি? আবার হাসলো হাবিলদার, বলল, ওই সেই মায়াবী পিশাচি। শঙ্কর বলল, আমি তো মরে যাব ওই পিশাচির হাতেই, কিন্তু কিন্তু আমার একটা শেষ ইচ্ছে আছে। খুব জানতে ইচ্ছে হচ্ছে আপনি আপনি এতদিন ধরে কিভাবে এটা করেছিলেন? কেউ কেউ জানতে পারলো না কেন? হাবিলদার বলল, জানতে চাস? তবে শোন, প্রথমে আমি ভিন্ন ভিন্ন গ্রাম থেকে এক একজন করে মানুষ নিয়ে আসতাম প্রতি অমাবস্যায়, আর ওই মানুষের রক্তে তৃপ্ত হয়ে যেত সেই মায়াবী পিশাচি, আর তারপর আমার সব কাজ করে দিত, আর আমি সুখের সাথেই জীবন অতিবাহিত করতাম। আবার শঙ্কর জিজ্ঞেস করল, কিন্তু আপনি মানুষগুলোর লাশ কি করতেন? আমি প্রথমে ওই লাশগুলো থেকে তাদের গুরুত্বপূর্ণ অঙ্গ খুলে নিতাম, আর সেগুলো বিক্রি করতাম বিদেশে। তারপর লাশগুলোকে খেয়ে নিত এই ভয়ঙ্কর পিশাচি। শঙ্কর আবার জিজ্ঞেস করল, তাহলে বাকি মৃত্যু দুটো রহস্য কি? হাবিলদার বলল, আমাদের এই সকল কাজকর্মে কিছুটা বাধা পড়ছিল। মানুষজন প্রায়ই এদিকে চলে আসতো। তাছাড়া আমাদের পুরনো দারোগা বাবু একটা সন্দেহ করেছিল এই মাদক ব্যবসা নিয়ে। দিন রাতে তাকে ওই মায়াবী পিশাচি ফাঁদে ফেলে নিয়ে আসে এই পোড়ো বাড়িতে। তার ছলনায় দারোগা বাবু ভুলে যায় নিজেকে, আর আমি তখন আটকে রাখি দারোগা বাবুকে। তারপর এক অমাবস্যা, আর সেদিনই ওই দারোগা বাবুর রক্তে শান্ত করি এই রক্ত পিপাসু পিশাচিকে। তবে এবার দারোগা বাবুর লাশটাকে খেতে দিলাম না আমি। এবার এটাকে দিয়ে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলাম, যাতে মানুষের মধ্যে একটা ভয় কাজ করে, আর ওরা যেন জঙ্গলের ভেতর প্রবেশ না করে। আর ভয়টাকে আরো বাড়াতে আরো একটা মানুষকে একইভাবে মেরে তার লাশটা ফেলে দিলাম জঙ্গলে। তবে সেদিন জঙ্গলের ভেতরে আমার একটা রুদ্রাক্ষের মালার ফল পড়ে যায়, আর সেটা 2 পাশ। আমি সেদিনই বুঝেছিলাম যে তুই কিছু একটা করতে পারিস। তাই ভেবেছিলাম তোকে একটু ভয় দিয়ে এখান থেকে তাড়িয়ে দেব। তাই ওকে দিয়েই তোকে একটা সংকেত দিয়েছিলাম,
যেটা ছিল ওই চিঠিটা। আর তুই চিঠির মাধ্যমে এখানে পৌঁছে গেলি, আর আমি তোকে ভয় দেখালাম। কিন্তু তুই তো নাছোড় বান্দা, তুই তো চলে গেলি না, বরং নতুন দারোগা বাবুর সাথে যুক্তি করে আমাদের কোটি টাকা সম্পত্তি জব্দ করলি। আরে আরে, তোর কি একটুও নিজের প্রাণের মায়া হলো না? শঙ্কর শুধু শুনে যাচ্ছিল, কিছুই বলল না। তারপর সেই হাবিলদার আবার দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, ঠিক আছে, তোর যখন প্রাণের মায়াই নেই, তখন তুই ওই পিশাচির ভোগেই যা। শুধু তুই না, তোর নতুন দারোগা বাবুও বাঁচবে না, তোকে দিয়েই শুরু। হাবিলদারের পৈশাচিক হাসিতে পুরো বাড়ি যেন কম্পিত হতে লাগলো। এদিকে আনন্দবাবু শঙ্করকে ফোনে না পেয়ে তার মনে সন্দেহ উৎপন্ন হলো, আর কনস্টেবলকে নির্দেশ দিলেন পুরো বাড়ি ঘেরাও করতে। পুলিশ ফোর্স পুরো বাড়ি ঘেরাও করে ফেলল। হাবিলদার অগ্নিবেদিতে বসে আহুতি দিতে দিতে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। হঠাৎ নিজের হাত কেটে রক্ত আহুতি দিল যজ্ঞবেদিতে। সঙ্গে সঙ্গে একটা বিশ্রী হাসির শব্দ ভেসে আসতে লাগলো। সেই হাসির শব্দে চারিদিক যেন কেঁপে উঠল। আকাশ বাতাস প্রকম্পিত করে মেঘের গর্জন উঠল। শঙ্কর বুঝল ওই পিশাচি আসছে। পিশাচিকে দেখে সকল পুলিশ ফোর্স ভয়ে পালিয়ে যেতে লাগলো। তাদের মধ্যে কয়েকজনকে ধরে ফেললো সেই পিশাচি, আর তাদের ঘাড় মুটকে দিল। 12টা বাজতে চলল। পিশাচি ভয়ঙ্কর গর্জন দিতে দিতে উল্লসিত হয়ে প্রবেশ করলো ঘরটিতে। কি ভয়ঙ্কর চেহারা! চোখ দুটো বের হয়ে আছে, দুটো দাঁত লম্বা হয়ে বাইরে বেরিয়ে আছে, চুলগুলো জট পাকানো, আর সারা শরীরে রক্তের দাগ। আর মুখমণ্ডলের কোথাও মাংস আছে, কোথাও নেই। বিভৎস চেহারা। মায়াবী পিশাচি ফুঁসতে ফুঁসতে শঙ্করের কাছে গেল। মন্ত্রের দ্বারা শঙ্করকে মোহাচ্ছন্ন করে দিল হাবিলদার। সে শুধু হাবিলদারের ইশারায় চলছে। হাবিলদার উচ্চস্বরে মন্ত্র পাঠ করতে লাগলো। অমাবস্যার কালো অন্ধকারে মন্ত্রের উচ্চারণে চারদিক আরো ভীষিকাময় হয়ে উঠল। মন্ত্র থামিয়ে হাবিলদার পৈশাচিক হাসি হাসতে হাসতে বলল, নে পিশাচি, নে, আজ তোর অনেক খাদ্য জুটিয়ে দিলাম, মন ভরে খা। পিশাচি শঙ্করকে তার কাছে টেনে নিল। যখনই ওর দাঁত দুটো শঙ্করের গলায় বসাবে, তখনই একটা হুঙ্কার শুনতে পেল পিশাচি। সব কিছু কাঁপতে শুরু করলো। মনে হচ্ছে কোনো বড় শক্তি আসছে এই পুরো বাড়ির দিকে। তারা এবার নুপুরের ধ্বনি শুনতে পেল। কে যেন প্রচন্ড বেগে নৃত্য করতে করতে হাজির হলো সেই গোপন ঘরে। আরেকটি চিৎকারে চারিদিক কম্পিত হতে লাগলো। কি জ্যোতির্ময় এক রূপ সেই দেবী। দেবীর এক হাতে খড়গ, আর এক হাতে একটি পাত্রে ছিল রক্ত। এলো চুলে সেই দেবীকে ভয়ঙ্কর করে তুলেছিল। দেবীর সেই জ্যোতির্ময় আলোতে ভয় পেতে লাগলো সেই রক্ত পিপাসু পিশাচি। সে তাকাতে পারছিল না সেই দেবীর দিকে। ভয়ে সে শঙ্করকে ছেড়ে দিল। ভয়ঙ্কর সুরে আর্তনাদ করে বলল, আমাকে মেরো না, মেরো না। দেবী এগিয়ে গেল সেই পিশাচের দিকে। রাগত স্বরে বলল, মায়াবী পিশাচি, এতগুলো জীবন শেষ করে তাদের রক্ত পান করেও তোর এখনো তৃষ্ণা মেটেনি। আজ তোর জীবন আমার হাতেই শেষ হবে।
ভয়ঙ্কর গর্জন দিয়ে হাতের খড়গ দিয়ে এক কোপে ছিন্ন করে দিল সেই পিশাচির মস্তক, আর সেই মস্তক গিয়ে পড়ল যজ্ঞবেদিতে। সঙ্গে সঙ্গে যজ্ঞের অগ্নি নিভে গেল। সমস্ত ঘটনার আকস্মিকতায় হাবিলদার ভীত হয়ে দেবীর চরণে লুটিয়ে পড়ল। ভেসে এলো একটা করুণ আর্তনাদ। মাগো, আমাকে ক্ষমা করে দাও, আমি পাপ করেছি, ক্ষমা করে দাও। তোর মতো নরপিশাচকে ক্ষমা, তোর সমস্ত তন্ত্র শক্তি আজ থেকে আমি কেড়ে নিলাম। হঠাৎ সেখানে এসে হাজির হলো আর এক তান্ত্রিক। তার কপালে লাল বিভূতি, পরনে লাল ধুতি আর গলায় রুদ্রাক্ষের মালা। হাবিলদারে চিনতে বাকি রইল না, সে আর কেউ নয়, সে বর্তমান দারোগাবাবু। আনন্দবাবু দেবীকে প্রণাম করল এবং দেবীর অনেক স্তুতি করে দেবীকে শান্ত করল। অবশেষে দেবী অন্তর্ধান হলেন। তিনি মন্ত্রের দ্বারা শঙ্করকে জাগিয়ে তুললেন। শঙ্কর আনন্দবাবুকে দেখে অবাক হয়ে গেল, বলল, আপনি আপনি এখানে কি করে এলেন? আর আর আমিও বা বেঁচে থাকলাম কিভাবে? আর আর ওই পিশাচি কোথায়? আনন্দবাবু শঙ্করকে বলল, বৎস, তোমাকে আমি বলেছিলাম আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। আমি আসলে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম এই অমাবস্যা তিথিতে অবশ্যই কোনো কিছু একটা ঘটবে, তাই আমি আমার গরুর কাছে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি আমার আরাধ্যা দেবীকে প্রসন্ন করে এখানে নিয়ে আসি, আর আমার আরাধ্য সেই দেবী মা এখানে এসে সেই পিশাচিকে বধ করে তোমাকে বাঁচিয়েছে। আর এই ছদ্মবেশী হাবিলদারের সকল তন্ত্রশক্তি কেড়ে নিয়েছেন মা। তোমার আর ভয় নেই, তুমি উঠে এসো। আর এই হাবিলদারের সকল খেলা এখানেই শেষ। সমস্ত ঘটনাক্রমের পর হাবিলদার যখন পালাতে যাবে, তখন আনন্দবাবু তার রিভলভার দিয়ে তার পায়ে গুলি করল। সে সেখানেই পড়ে গেল। কিন্তু রহস্যের তখনও অনেকটা বাকি ছিল। আনন্দবাবুর মনে পড়ল সেই ছড়াটির কথা, দাঁতের উপর দাঁত, তার উপরে রাখতে হাত, আসবে পিশাচ, খুলবে প্রাসাদ। গুপ্ত দুটো দাঁত বের হলো হাবিলদারের কাছ থেকে। দাঁতের উপর দাঁত রাখতে প্রাসাদের দ্বার খুলল। বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণ, রৌপ্য, মণিমাণিক্য উদ্ধার হলো সুন্দরী কিছু রমণীয়। পাওয়া গেল কিছু ডাক্তারি সরঞ্জামও, যা দিয়ে মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বের করে নিত হয়তো। কি ভয়ঙ্কর মস্তিষ্ক এসব মানুষের, ভাবলেই গা শিউরে ওঠে। এবারের মতো অপারেশন সাকসেসফুল। আনন্দবাবু অফিসেই বসেছিলেন। শঙ্কর ব্যাগপত্র গুছিয়ে একেবারে শহরে প্রস্থানের জন্য প্রস্তুত হয়ে গেলেন আনন্দবাবুর কাছে। আনন্দবাবু সহাস্যে অভ্যর্থনা জানালেন। আরে শঙ্কর যে, এসো এসো, বসো। তা কি খবর বলো? বাড়ি জমাচ্ছ তাহলে শহরে? হ্যাঁ, অনেকদিন হলো, এবার যাই ফিরে। তা শখের গোয়েন্দা, কেমন লাগলো তোমার জীবনের প্রথম কেস? দুর্দান্ত। আসলে কি জানেন, মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসলে তবেই বোঝে জীবনটা কতটা গুরুত্বপূর্ণ। মৃত্যুর খুব কাছে গিয়ে মৃত্যুর যে স্বাদ পেয়েছি, এ যেন আমার নতুন জীবন, সারা জীবন মনে থাকবে। আচ্ছা, এরপর থেকে তোমাকে দরকার পড়লে পাবো তো, নাকি মৃত্যুর ভয় পালিয়ে থাকবে? কি যে বলেন! ভয় আর শঙ্কর দুজন পৃথিবীর দুই প্রান্তের বাসিন্দা। সংকট কাটানোই শঙ্করের কাজ। শাবাশ, তাহলে দেখা হচ্ছে আগামী কোনো কেসে। নিশ্চয়ই। শঙ্কর বিদায় নিয়ে প্রস্থান করল তার নিজ গন্তব্যে।